দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন, এটা আমি বিশ্বাস করি। উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন। জুলাই গণ অভ্যুত্থান আমাদের একটা শিক্ষা দিয়েছে নিজেদের ভিতরে, প্রত্যেকটা মানুষের। সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার সৎ সাহস। সেটার প্রমাণ আজকের এই মঞ্চে হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের বর্তমান সরকার যারা গণভোটকে মানে না, তাদের সাথে যেই সংগঠন আছে সরকারের অংশ, গণ অধিকার পরিষদ, তাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি এখানে বক্তব্য দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে অন্যায়ের সাথে আমরা নাই। এটাকে বলা হয় হিম্মত, সৎ সাহস। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহসটা, যে প্রতিবাদটা, এটা আমাদের আগে ছিল না। এটা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান থেকে। আমরা এখন প্রতিবাদ করতে জানি, প্রতিরোধ করতে জানি, প্রয়োজনে আবারও রক্ত দিতে জানি। এটা সরকারের জন্য একটা মেসেজ। আজকের এই সমাবেশ থেকে সরকারকে এই মেসেজটা নিতে হবে, না হলে ভবিষ্যতে তাদের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও বাজে পরিণতি আসতে যাচ্ছে। এটা সরকারও বুঝে, এটা সরকারও বুঝে। এই কারণে আপনারা খেয়াল করে দেখবেন প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে বাংকার তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে, সুড়ঙ্গ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এখন এই সুড়ঙ্গর শেষ মাথাটা কোথায় যাবে? যদি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে হয়, তাহলে যেখান দিয়ে সুড়ঙ্গ দিয়ে মাথাটা বের করবেন গর্ত থেকে, সুড়ঙ্গ তো ঢুকবেন তো গুপ্ত হয়ে, ওই গুপ্ত সুড়ঙ্গ থেকে যখন বের হবেন মাথাটা উঁচু করবেন, বাংলাদেশের সীমানা হলে আবার ওই জনরসেই পড়তে হবে। আর যদি এখন সুড়ঙ্গের মুখ যে দিল্লি বা শিলংয়ে পৌঁছায়, তাহলে কি হবে বলতে পারছি না। সেটা আপনাদের কিসমত ভবিষ্যতে বলে দিবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নাই। গণভোটকে এই সরকার মানতে চায় না, এটা আমরা সবাই বুঝে গেছি। ৭০ ভাগ মানুষ যেই গণভোটে হার পক্ষে বক্তব্য রেখেছে, প্রস্তাবনা দিয়েছে, সমর্থন দিয়েছে, ভালোবাসা জানিয়েছে, ভোটও দিয়েছে, সেই ৭০ ভাগকে এই মুহূর্তে বিএনপি সরকার মানতে চাইছে না, জনাব তারেক রহমান মানতে চাইছে না। আমি নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে বারবার বলতাম লন্ডন থেকে এক মুফতি এসেছে। এটা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করতো কেন। আমি বলতাম লন্ডন থেকে আসার পর উনি ইসলামের ইতিহাস বিকৃত করা শুরু করেছে, ওনাকে আমি কী নামে ডাকবো? এই কারণে বলি লন্ডনের মুফতি। তারপর দেখলাম উনি আসলে ইসলামের ইতিহাস না, উনি বাংলাদেশের ইতিহাসই পাল্টে দিচ্ছেন। ভূখণ্ডের আমের জায়গায় কাঁঠাল উৎপাদন সৃষ্টি করেছেন, রংপুরের জায়গায় বগুড়া বসায় দিচ্ছেন। এইভাবে করে উনি বাংলাদেশের ইতিহাসও পাল্টে দেওয়া শুরু করলেন। গতকালকে দেখলাম ইসলামের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস দরকার নাই। জনাব তারেক রহমান নিজের দলের ইতিহাসই তো জানে না। যেই ব্যক্তি নিজের দলের ইতিহাসই জানে না, নিজের দলের নেতাকর্মীকেই জানে না, উনি বাংলাদেশকে কিভাবে জানবে আর বাংলাদেশকে কিভাবে চালাবে? এটা এখন আমাদের প্রশ্ন। অতএব ওই যে উনি ৩ বছর আগে ইন্তেকাল করা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ৭৯ সালে এসে আবার কবর থেকে জীবিত করে দিতে পারেন যিনি, আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা। কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন, এটা আমি বিশ্বাস করি। আমি আবেদন জানাতে চাই বাংলাদেশের জনগণকে, আজকের যে আলোচনার বিষয়বস্তু করণীয়টা হচ্ছে নতুন গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। এইটা হচ্ছে আমাদের এখন করণীয়। কারণ দিল্লির পরিকল্পনায় শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নির্দেশনায় নতুন বাংলাদেশ চলবে না। কথাবার্তা পরিষ্কার, প্রস্তুতি গ্রহণ করুন। দেখা হবে নতুন গণ অভ্যুত্থানে, দেখা হবে নতুন বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। দেখেন, গণভোট হচ্ছে বাংলাদেশের ৭০% জনগণের রায়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের কাছে দেয়া একটি ওয়াদা। বাংলাদেশের ৭০% জনগণ যে রায় দিয়ে জানিয়ে দিয়েছে আগামীর বাংলাদেশে সংস্কার করতে হবে
আগামীর বাংলাদেশে বিচার করতে হবে, আগামীর বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদী কাঠামো তৈরি করা যাবে না। সেই গণভোটকে আজকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপেক্ষা করে, তখন আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয় যে এই বিএনপি কি সেই বিএনপি হয়ে উঠছে? এই বিএনপি কি আওয়ামী লীগের মতো বাংলাদেশের জনগণের জনরাইকে উপেক্ষা করে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আবারও কোনো ফ্যাসিবাদী কাঠামো, দলীয় লেজুর ভিত্তিক বাংলাদেশ তৈরির চেষ্টা চালাচ্ছে কিনা, এটা আমাদের মনে প্রশ্ন তৈরি হয়। আপনি লক্ষ্য করেন যেই মানবাধিকারের কথা দীর্ঘদিন বাংলাদেশের জনগণ বলেছিল, যেই বাংলাদেশে গুম, খুন, জুলুম, নির্যাতনের শাসন ব্যবস্থা কায়েম করেছিল আওয়ামী লীগ, সেই গুমের শিকার ইলিয়াস আলীর ভাইয়েরা যাদেরকে র্যাব তুলে নিয়ে যায়, তারপর হত্যা করে দলেশ্বরী নদীতে ফেলে দেয়। সুতরাং ইলিয়াস আলীর পরিবার, ইলিয়াস আলীর মতো লোকেরা যেভাবে জুলাইকে ধারণ করতে পারবে, শিলংয়ে থাকা সালাউদ্দিন আহমেদরা জুলাইকে সেভাবে ধারণ করতে পারবে না, সেটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং এই আজাদির নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে কোনো প্রক্সি এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কোনোভাবেই জুলাই বিরোধী বাংলাদেশে কোনো দলকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। আপনাদেরকে উল্লেখ করতে চাই যে সেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমতা নেওয়ার পর বললেন মব কালচারের কবর রচনা হবে। এবি জুবায়েরের আওয়ামী বিরোধী একটি কর্মকাণ্ডকে তিনি বললেন স্পষ্ট আইনের লঙ্ঘন। কিন্তু আমরা দেখতে পেলাম একজন ভিন্ন মতের ধারণ করার কারণে তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হলো। আমরা দেখতে পেলাম জুলাই গণ অভ্যুত্থানের সিপাহসালার সেনানায়ক হাসনাত আবদুল্লাহকে প্রকাশ্যে ছাত্রদল যুবদল মিলে মব তৈরি করলো। তো আপনি যদি মব কালচারের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়ে নিজের দলের লোকদেরকে লেলিয়ে দেন জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর উপর মব তৈরি করার লক্ষ্যে, তাহলে আমরা এটা বুঝতে পারি আপনাকে দীর্ঘদিন কারা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের জনগণের বিপরীতে দাঁড় করিয়ে আবারও হাসিনা তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আজকে প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ না প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা বুঝতে আমাদের ভুল হয়। বক্তব্য দেওয়ার সময় আমরা দেখতে পাই যে তারেক রহমান তিনি চুপ করে বসে আছেন, পত্রিকা পড়ছেন, যদি এটা শিষ্টাচার বহির্ভূত সংসদের। আর সালাউদ্দিন আহমেদ সকল বিষয়ে সব্যসাচী, তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। তো আমরা এই জায়গা থেকে মনে করি এই রাষ্ট্র সম্পূর্ণরূপে এখনও স্বাধীন সার্বভৌম হতে পারে নাই। এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই। ডিপ স্টেট আমাদের রাষ্ট্রকে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায় ধাবিত করতে পারছে না। সুতরাং আমরা আশঙ্কা করছি যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে এবং জুলাই বিরোধী কর্মকাণ্ড চলতে থাকে, আবারও জনবিস্ফোরণ ঘটতে পারে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, একটু সময় নিয়ে বলতে হয়, খুবই অল্প সময়ে বলছি। দেখেন, আজকে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রক্রিয়া শুরু হয়েছে শিরিন শারমিনের মাধ্যমে, তাকে গ্রেফতার করার প্রয়োজন তো ছিল না। আপনি গ্রেফতার করলেন, আবার খুব চমৎকারভাবে মুক্তি দিয়ে দিলেন। আপনি যদি প্রমাণ করতে চান যে পিওর আওয়ামী লীগ, আপনি যদি প্রমাণ করতে চান রিফাইন আওয়ামী লীগ, তবে মনে রাখবেন বিচারের আগে হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলানোর আগে বাংলাদেশে আওয়ামী লীগ তার সঙ্গে রাজনীতি করতে পারবে না। এবং এটা আমরা স্পষ্ট বার্তা। সর্বশেষ আমাদের করণীয়, যদি আমরা বাতিল হওয়া অধ্যাদেশগুলো দ্রুত সময়ের ভিতর সংসদে বিল আকারে উপস্থাপন করা না হয় এবং বাংলাদেশের জনগণের যে গণভোটের গণরায় সেটাকে উপেক্ষা করে বিএনপির কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করে, তাহলে আবারও ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে নামব এবং ছাত্র জনতার বাংলাদেশ, আজাদির বাংলাদেশে কোনোভাবেই আধিপত্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদকে আমরা প্রশ্রয় দিব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে, আজকে এই পরিস্থিতির জন্য কারা দায়ী? জুলাইয়ের 2 বছর পার হয়ে গেল, তারপরে এই 2 বছর পরে এসে আমরা এই জুলাই সনদ, জুলাইয়ে কী আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেটা নিয়ে আমাদের এখন আলোচনা করতে হয়েছে। এই দায়ভার কাদের? যখন 5ই আগস্ট হাসিনা সরকারের পতন হলো, আমরা সবসময় বলে থাকি যে ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্ররা এই অভ্যুত্থানের সম্মুখ সারিতে ছিল, তাদের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে। হাসিনা সরকারের পতনের পরে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা হয় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে উদ্যোগ নেওয়া হয়, সেখানে কতজন ছাত্র প্রতিনিধি ছিল অথবা কতজন রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি ছিল? তাহলে এই আজকের এই আলোচনা আমি মনে করি এগুলো অর্থহীন, কারণ এগুলো আমরা করতেছি শুধু রাজনীতি করার জন্য। এর পরবর্তী সময়ে যখন আপনারা ঐক্যমত কমিশন গঠন করলেন, ঐক্যমত কমিশনে কতজন ছাত্র প্রতিনিধি ছিল?
কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি ঐক্যমত্য কমিশনে ছিল কি না? আপনাদেরকে এই ম্যান্ডেট কে দিছে? যেখানে অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে, সেখানে আপনারা দেশের ভবিষ্যৎ ফয়সালা নির্ধারণ করেন আপনারা, সেই ম্যান্ডেট আপনাদেরকে কে দিছে? আপনারা তো নির্বাচিত কোনো প্রতিনিধি না জনগণের, তাহলে আপনারা ম্যান্ডেট নিয়ে সেটা করেছেন। সেখানে এখানে উপস্থিত যত ছাত্র সংগঠনের নেতারা আছে তাদের মাদার অর্গানাইজেশনের নেতারা সেই ঐক্যমত্য কমিশনে ছিল। যদি সেই ঐক্যমত্য কমিশন সেটা যদি ঐক্যমতের জায়গা হয়ে থাকে, তাহলে সেই সিদ্ধান্তগুলো কেন গণভোট পর্যন্ত যাবে? কেন সেই সিদ্ধান্ত গণভোটে গেল? সেই সিদ্ধান্ত তো ওই ঐক্যমতেই ফয়সালা হয়ে গেছে। যেই যেই বিষয়গুলোতে যারা যারা ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলোর ফয়সালা সেগুলো অধ্যাদেশ হিসাবে ঘোষণা করা হবে। সেটা কেন গণভোট পর্যন্ত ঝুলিয়ে আনা হলো? এইখানে যতই কথা বলেন আপনারা, আমরা নিজেদের মধ্যে ঐক্যের ফাটল ধরাইছি জামাত বিএনপির লেজুর ভিত্তি করে। একদল জামাতের পিছনে চলে গেছে, একদল বিএনপির পিছনে চলে গেছি। এরপরে নিজেরা ক্ষমতার লড়াই শুরু করে দিছি। ভুলে গেছি হাসিনার ফেসিবাদ, হাসিনার 17 বছর। এখন এসে আমরা আবার নতুন রাজনৈতিক বয়ান তৈরি করতেছি। এটার তো দরকার ছিল না। ঐক্যমত্য কমিশনে এটা ফয়সালা করার দরকার ছিল কি কি আগামীর ভবিষ্যৎ কি কি হবে। সেখানে কি হইল? জামাত এবং বিএনপি তারা যেটা বলবে, তারা যেটাতে ঐক্যমত্য হবে না সেটা বাদ, তারা যেটাতে নোট অফ ডিসেন্ট দিবে সেটা বাদ। আর ভাই, তাহলে তো সব শুধু জামাত আর বিএনপি থাকতো, এখানে অন্যান্য রাজনৈতিক সংগঠনের কোনো দরকার ছিল না। সবাই প্রতিনিধি আছে, সবার বক্তব্য হবে, দিন শেষে জামাত আর বিএনপি যেটা বলবে সেটাই ফাইনাল হবে। তাহলে আপনারা তখন মেনে নিচ্ছেন, এখন কেন মেনে নিচ্ছেন না? এখন আপনাদের মানতে হবে। এটা তো আপনাদের কর্মফল এক প্রকার। তো আপনারা এই বিষয়গুলো নিয়ে, আমি মনে করি জুলাইয়ের 2 বছর পরে এসেও এই বিষয়গুলো নিয়ে কথা বলা আমাদের এখন সাজে না। তবে আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা ঐক্যমত্য কমিশনে যেই যেই বিষয়গুলো ফয়সালা হয়েছে ঐক্যমত্য ছিল, সেই বিষয়গুলো অবিলম্বে আপনারা বাস্তবায়ন করেন, এবং যেই বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল সেই নোট অফ ডিসেন্টগুলো নিয়ে আবার নতুন করে আলোচনা হতে পারে। এখন আপনারা এখানে বলতে পারেন, অনেকেই দাবি করছে যে সংবিধান সংস্কার করলে বা এই আইন করলে আর ফেসিবাদ হবে না। আসলে ভাই, ফেসিবাদ হওয়া না হওয়া কোনোটাই সংবিধানের উপরে নির্ভর করে না। 72 সংবিধানে কোথাও ফেসিবাদের কথা উল্লেখ নাই, কোথাও জনবিরোধী কোনো আইন নাই, কিন্তু সেটাকে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক সরকারগুলো তাদের সুবিধার্থে সেটাকে ফ্যাসিজম কায়েম করার হাতিয়ার হিসেবে বানাইছে। সুতরাং গণতন্ত্র হচ্ছে মস্তিষ্কে। জনগণকে সরকার কতটুকু ভালো রাখবে সেটা তাদের মস্তিষ্কের উপরে নির্ভর করে, কোনো আইনের উপরে না। এদেশে আসামি গ্রেপ্তার করা হইলে সংবিধান আইনের ফাঁক ফোকর দিয়ে আসামি বের করা হয়, আবার আসামিকে ধরাও হয় সংবিধান আইনের ফাঁক ফোকরকে ব্যবহার করে। সুতরাং এই বিষয়ে আপনারা ফোকাস না করে মস্তিষ্ক ঠিক করি আমরা সবাই। এই দায় আমাদের সবার। আমি আজকে কথাগুলো ছাত্রনেতা হিসেবে না, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, যারা জুলাই সংশ্লিষ্ট এবং জুলাই পরবর্তী সময়ে এই রাজনৈতিক ভূমিকা ছিলেন, তাদের প্রতি আমার প্রশ্ন, এই দায় আপনাদের সবার। শুধু বিএনপির না, সকল রাজনৈতিক সংগঠনগুলোই হালুয়া রুটি ভাগ করার জন্য, নিজেদের সুবিধার জন্য আলোচনায় বসছিলেন, ফলাফল কিছুই আসে নাই। এখন নতুন রাজনৈতিক বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে আপনারা রাজনীতি করতেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বিজ্ঞ যারা বক্তব্য রাখবেন, বিজ্ঞ সিনিয়ররা যারা আছেন, তারা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।